আমন্ত্রণ আমাদের গ্রহণ করেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের একজন তারকা শিল্পী, যে শিল্পীকে নিয়ে আমরা বাঙালিরা গর্ববোধ করি এবং তিনি আমাদের প্রবাসী বাঙালিদের একজন প্রাণের স্পন্দন। আপনারা নিশ্চয়ই জানেন, সে আজ থেকে 2000 বলেন, 2001 বলেন, 2005 বলেন কিংবা 2006 বলেন, সে পাশাপাশি 5-6টি বছর আমরা লন্ডনে যাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের প্রখ্যাত শিল্পী, যিনি হচ্ছেন রেডিও, টেলিভিশন এবং মঞ্চের সাড়া জাগানো শিল্পী ফেরদৌস আরা। ফেরদৌস আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? সমস্ত দর্শক শ্রোতা, এই স্পেকট্রাম বাংলা রেডিও অ্যান্ড টিভির দর্শক শ্রোতা এবং সেই সাথে যিনি সমস্ত কর্মকাণ্ডের নেপথ্যে এত বড় নায়ক মেজবা ভাই এবং সঙ্গে যারা গুণী জন উপস্থিত, সকলে আমার সালাম নেবেন, শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমার আসলে আপনি নিশ্চয়ই জানেন, আমাদের সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও এবং টেলিভিশনের যে টিম, সেই টিমের যারাই আছেন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, তাদের সকলকে আপনি চেনেন। আমি প্রথমে যার পরিচয় আপনাকে দেব, তিনিও তার সাথেও আপনার ব্যক্তিগতভাবে আমার পরিচয় আছে, আমি জানি। ঢাকাতে আপনার দেখা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানে, ঢাকা ক্লাবে, সেই 2004 সালে। যাই হোক, তিনি হচ্ছেন একজন মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের রেডিও টেলিভিশনের একজন বিশিষ্ট উপস্থাপক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের সিলেটের পাবলিসিটি সেক্রেটারি এবং সবচেয়ে বড় কথা, আমার বাল্যবন্ধু, একদম বাল্যবন্ধু। আজ থেকে 42 বছর ধরে আমরা যার সাথে সুসম্পর্ক, তিনি জনাব আবু তালেব মুরাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ। আজকে যারা উপস্থিত আছেন, ফেরদৌস আপা এবং মনসুর ভাই আর আমার বন্ধু মিসবাহ জামান, সবাইকে ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে আমি চলে যাচ্ছি সুদূর ম্যানচেস্টারে। ম্যানচেস্টারে কেন যাচ্ছি আপনাদেরকে একটু খুলেই বলি। ম্যানচেস্টারের এই যে মনসুর আহমেদ খান, তিনিও আমার একজন ঘনিষ্ঠ বন্ধু। তিনি একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর। তাছাড়া তিনি ম্যানচেস্টারের একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব। সাংস্কৃতিক অঙ্গন বলেন, শিক্ষাঙ্গন বলেন, সামাজিক অঙ্গন বলেন। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে বোর্ডের জয়েন্ট সেক্রেটারি, জনাব মনসুর আহমেদ খান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জামাল ভাই, আমাকে বিশেষ করে এত বেশি করে বিশেষায়ন করেছেন। আমি কি বলবো, শুধু এইটুকুই বলবো যে ধন্যবাদ। আর বিশেষ করে মুরাদ ভাই এবং ফেরদৌস আপাকে দেখে সত্যি খুব ভালো লাগতেছে, এবং আশা করি এই অনুষ্ঠান তো খুব প্রাণবন্ত হবে এবং সবাই উপভোগ করবে। আর আপা, আমার কি অনেক আগে 86 থেকেই আপনার গানগুলো শুনি। আপনার বোধহয় প্রথম 86-এই বোধহয় আপনার নজরুলের প্রথম যে এটা বাইর হয়েছিল। এই কথাই বলছিলাম, 2000 সনে চলে গেছেন আমাদের মেজবা ভাই, কেননা উনি নিজেও ইয়াং থাকতে চান এবং উনি আমাকেও ইয়াং বানিয়ে দিচ্ছেন। আমরা লেটেস্ট নিউজ করেছি, দেখি নাই, আমরা শুধু গান শুনেছি, আজকে দেখলাম। আমি একটু বলে ফেলি, আপার শুরুর জীবনটা আপার কাছ থেকেই শুনবো। আর আপা যে রয়্যাল আলবার্ট হলে 1986 ইংরেজিতে অনুষ্ঠান করেছেন, এবং আপার বায়োডাটা বলেন, আপার সবকিছু আমার সামনে রাখা, সেটা না রেখে আমি 2000-এ কেন বলছি, এজন্যে যে তিনি সানরাইজ রেডিওর আমন্ত্রণে আমাদের সাথে এসেছিলেন, সেজন্য। যাই হোক আপা, প্রথমে বলবেন কি, আমরা জানি আপনার বর্ণাঢ্য জীবনের, আপনি জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ায়, এবং আপনার সঙ্গীত জীবন কবে শুরু তাও আমরা জানি। তবু আজকে একটু সংক্ষেপে আপনি যদি আপনার মুখ থেকে আমরা ছোট্ট করে যদি বলতে হয়, তাহলে এই কথা থেকে শুরু করি। আমার পিতা
জনাব AHM আব্দুল হাই ব্যক্তি জীবনে ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন PWD বাংলাদেশ। তো তার পড়ালেখা যখন বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়নি, তখন উনি কলকাতাতেই পড়ালেখা করেন এবং সেই সুবাদে তার কর্মজীবন শুরু। কিন্তু একই সাথে তিনি উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ হয়ে ওঠেন। উনি প্রচন্ড ভালো গান গাইতেন, ক্লাসিক্যাল গাইতেন এবং তার হাতেই হাতে খড়ি। আমরা 4 বোন 1 ভাই। আমি বোনদের মধ্যে ছোট, আমার ছোট ভাই। বড় বোন হুরি জান্নাত হিরণ আলম। অনেকেই লন্ডনের অনেকেই হয়তোবা নাম জানেন বা জানতেন। তাকে আমরা হারিয়েছি 1987 হিরণ আলম। হ্যাঁ, হিরণ আপা খুবই নামকরা একজন সুশিক্ষক ছিলেন। তিনি ইংলিশে অনার্স MA এবং প্রচন্ড ভালো একজন শিক্ষক ছিলেন ইংলিশে। লন্ডনেই পাড়ি জমিয়েছিলেন। এখন তার সুযোগ্যা সন্তান সোহিনী আলম সারা বিশ্বকে মাতিয়ে চলেছে। সে আমার বোনেরই মেয়ে, তো লন্ডনের বাসিন্দা। তারপরের বোনটি ছিল উস্তাদ মীর কাসিম খান সাহেবের ছাত্রী, সেতার বাদক। তারপরের বোনটি জান্নাতারা, অনেকেই হয়তো তার নাম জানেন। অত্যন্ত সুকণ্ঠ, সুললিত কণ্ঠ, এত সুন্দর তার সুরেলা নিখাদ একটি তীক্ষ্ণ কণ্ঠ ছিল। সকলে তাকে ভালোবাসেন যারা জানেন। তাকেও আমরা হারিয়েছি। আমি সবারই ছোট, ফেরদৌসারা। তা আমাদের আসলে হাতে খড়ি পিতার কাছে। একেবারে ছোটবেলাটা এরকম ছিল। ছোট বোন হিসেবে একটু বেশি দুর্দান্তপনা ছিল। পরপর 3খানা কন্যা সন্তান জন্মাবার পর বোধ করি 4 নম্বরটি আমি। আশা করেছিলেন পিতামাতা যে এটি হয়তো ছেলে সন্তান জন্ম নেবে, কিন্তু খুবই দুঃখজনক ভাবে আমি জন্ম নিলাম। এটা খুবই সৌভাগ্যের। আমার ব্যাপারটি ছিল কি, ছোটবেলা থেকে একটু দুর্দান্তপনাও ছিল। ওই যে একটা খেলাধুলার তোড়ে একটু ছেলেদের ড্রেস আপ বা সেই রকম খেলাধুলা, কখনো পুতুল খেলা নয়, ঘুড়ি উড়ানো, ফুটবল খেলা, ঘুষি প্র্যাকটিস করা, এই সমস্ত আর কি, দুষ্টুমি, গাছে চড়া। তো এই করে করে কিন্তু ওই যে দল গঠন, হ্যাঁ, সেই ছেলে পেলে নিয়ে একটা দল গঠন করে তাকে সংগঠিত করে খেলার মাঠে নিয়ে যাওয়া। আমি স্কুল চ্যাম্পিয়ন ছিলাম, খেলাধুলায় সবসময় চ্যাম্পিয়ন ছিলাম। স্কুল আমার রাজশাহীতে স্কুলটা ছিল বাবার পোস্টিং এর কারণেই, বোলানপুর মিশন স্কুল। সেখান থেকে আমি চ্যাম্পিয়ন হওয়া শুরু করি এবং ইন্টার স্কুল চ্যাম্পিয়ন ছিলাম। এরপরে তো বিভিন্ন জায়গায় পোস্টিং এর পরেও ঢাকা ইডেন কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটি আমি হিস্ট্রিতে অনার্স MA করেছি। তো বিষয়টি খেলাধুলা ছিল আমার, কিন্তু ওই দুর্দান্তপনার একটা বহিঃপ্রকাশ। কিন্তু খুব স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন হয়ে যেতাম। এছাড়া নাচটি ছিল বড় বোনদের সহায়তায়। কিছুটা তাদের প্ল্যান ছিল যে একে ধরতে হবে, প্রচন্ড খেলার দিকে নজর চলে যাচ্ছে, গান তো গাই না। তো এরকম একটা অবস্থায় বড় বোনরা ভীষণ ভালো গান করেন। বড় বোনদের টিচার ছিলেন রাজশাহীতে আমার উস্তাদ আব্দুল জব্বার। তিনি 2 বাংলাতেই গোল্ড মেডেলিস্ট ক্লাসিক্যালে। এই উস্তাদজি আসলেই আমরা সব বোনেরা গান শিখতে বসতেন, কিন্তু আমি পালিয়ে বেড়াতাম, আমাকে ছোটদের গান দেওয়া হতো বলে। এরপরে আস্তে আস্তে আমাকে ক্লাসিক্যাল দেন এবং আমি বড়দের গান শেখা শুরু করি। ওস্তাদ জিকে বলেই যে আমাকে কখনোই ছোট হিসেবে যেন ছোটদের গান না দেওয়া হয়, আমাকে যেন সবসময় বড় ভাবা হয় এবং ছোটবেলাতেই বড়দের গান গাওয়ার একটা শখ। এই করে আসলে বেড়ে ওঠা। বিভিন্ন জায়গায় নৃত্যেও আমি কলেজ পর্যন্ত কখনোই দ্বিতীয় হইনি, প্রথম ছাড়া। এর পাশাপাশি আসলে রক্তেই গান ছিল। যে কাজটি যেটি আসলে সংগঠিত হলো, বড় বোনরা বাসায় বসে গবেষণামূলক কাজগুলো করতেন, নজরুলের আদি গান, আদি রেকর্ডকে ফলো করতেন এবং সেই সুবাদে বাড়িতে একটা প্র্যাকটিসই ছিল ক্লাসিক্যাল এবং নজরুল বিষয়ক রাগাশ্রয়ী গান, অন্য কোনো গান নয়। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে আমি
আহ, তাদেরই কষ্টের ফল। আমি খেলতে খেলতেই কখন যে আমার কানে সব গান আহ, চলে আসতো, এবং আহ, গান কখন যে আমার মধ্যে ধারণ করেছি আমি জানি না। হুম, তো এই কারণে বলতে পারি না যে কখন থেকে আমি গান করি, আর বিশেষত নজরুল সঙ্গীত কখন থেকে। আসলে রাগাশ্রয়ী গানই আমাকে টানতো। পরবর্তী সময় যখন বুদ্ধি বাড়ে বয়সের সাথে সাথে, তখনই বুঝতে পারলাম যে গান আমাকে বেশি টানে, সে গানই হচ্ছে নজরুলের গান। বাহ 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 বাহ। অসাধারণ, অসাধারণ আপা। আপনার বর্ণাঢ্য জীবনের এই কয়েক মিনিটে যে কথাগুলো শুনলাম মন ভরে গেল। কিন্তু আপনাকে নিয়ে যদি ঘন্টার পর ঘন্টা আমরা ফেস টু ফেস স্টুডিওতে কথা বলি কিংবা মঞ্চে কথা বলি, আমাদের মন ভরবে না। কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে গড়ে তুলেছেন, আপনার সঙ্গীতের দিকে কিংবা আপনি বাংলাদেশের সঙ্গীত অনুরাগী সবাইকে ছাড়িয়ে প্রবাসীদের কাছে যেভাবে আপনি যে গ্রহণযোগ্যতা আপনার, আলহামদুলিল্লাহ, সেটা অবশ্যই। গৌরবের বিষয়। আপা, এবারে হ্যাঁ, যে কথাটি বলবো, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার শিক্ষা শেষ করার পরেই প্রথমে তো আপনি রেডিও জীবনের শুরু করেছিলেন, তাই তো? হ্যাঁ, আমার যে মিডিয়া জীবনটা শুরু, জি। এটি ছিল আসলে স্কুল জীবন থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্কুলে আম, অধ্যয়নরত ফ্রক পরা মেয়েটি, জি বড় বোনরা শাড়ি পেঁচিয়ে দিলে, এবং আমি ডিরেক্ট লাইভ অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম নজরুল সঙ্গীত। জি। গানটি ছিল প্রিয় এমনও রাত যেন যায় না বৃথায়। হুম। এই গানটি আমি প্রথম গাই ডিআইটি ভবন যখন বিটিভি ছিল, বাংলাদেশ আচ্ছা টেলিভিশন যখন আচ্ছা ডিআইটি ভবনে ছিল। এই আচ্ছা। কথাটি বললেই প্রশ্ন এসে যায়, তাহলে কত যুগ আগের শিল্পী আপনি, আপনার বয়স কত? সে কথা বলা খুব মুশকিল, কারণ সঙ্গীত শিল্পীর বয়স হয় না। বয়স হয় না, না না। আহ, আর আপনার তো তেমন হয়ও নি, আপনার তো তেমন হয়ও নি সত্যিকার অর্থে যেটা। এই গানটা সেই শুনতে আপনাদের হবে। ভালোবাসা জি জি। আসলে। তো মন মন সবচেয়ে জি হুম, বলুন। আজকে এত কাল এত যুগ পরে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার সমস্ত লেখনী, তার সমস্ত সৃষ্টির পেছনে হুম যে জিনিসটি কাজ করে, সেটি হচ্ছে, আমার ফিলিং থেকে বলছি, যে একটা জি। ইনার স্পিরিট, হুম একটা ঊর্ধ্ব গতি সম্পন্ন, কতটা সে গতি, এটা হুম ধরার ক্ষমতাও আমাদের বোধ করি নেই। আমার এটা ব্যক্তিগত মতামত বলছি। আমরা এখনো, যত দিন যাচ্ছে, যত মুহূর্ত যায়, যত যুগ কাল পার হয়ে, আজকে কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী পার হয়ে গেছে। জি। তো সেইখানেও আহ যেন অনাদিকাল কাজী নজরুল ইসলামকে সৃষ্টি করলেও, আবিষ্কার করলেও যেন তার সৃষ্টির শেষ হবে না। জি। তিনি মাত্র 22 বছর 3 মাস কি তার কিছুটা অধিক কাল, তার সৃষ্টিকাল। এইটুকু সময়ের মধ্যে তিনি সব সব রকম সংস্কৃতির প্রত্যেকটি অঙ্গনে দৃঢ় পদচারণা করেছেন। হুম তিনি চলচ্চিত্র তো রয়েছেই, হুম নিজের চলচ্চিত্র, অন্যের চলচ্চিত্রে গান লেখা, সুর কম্পোজ করা, এছাড়াও অভিনয় করা, সাংবাদিকতা, এম, জি এই যে দ্রোহের কবি বলি আমরা, হুম বিদ্রোহী কবিতার মতন একটি কবিতা লিখে ফেলা, জি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতন, যিনি যখন মধ্য গগনে উজ্জ্বলতম তারকা হুম গনগন করে আগুনের মতো জ্বলছেন, হুম তিনি পর্যন্ত তার প্রশংসা করলেন, কবি বলে সম্বোধন করলেন। এই এইরকম কবিতা থেকে শুরু করে, নারী কবিতা থেকে শুরু করে, আজকে যে নারীর অধিকার সংরক্ষণের জন্য আমরা উঠে পড়ে লেগেছি, এবং মাত্র বেশি দিন হয়নি জাতিসংঘে এই নারীর অধিকার সংরক্ষণের জন্য নানান রকম কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কত কাল, কত যুগ আগে কাজী নজরুল ইসলাম হুম নারীদের এই অধিকার নিয়ে, শক্তি নিয়ে, হুম শুধু নারী নয়, সমাজের প্রত্যেকটি শ্রেণীর